সাঁঝের মায়া লেখিকা দূরে দিলশাদ দুয়া পর্ব ৩। রাত্রির 12:15। দেওয়ানবাড়ির আলো আজ এখনো নেভেনি। ছোটরা ক্লান্ত হয়ে এদিক ওদিক শুয়ে পড়েছে নিশির রুমে। শুধু নিশি, নুরি আর নয়ন জেগে আছে এখনো। ওদিকে বাড়ির বড়রা সকলে অপেক্ষা করে আছেন ঈশানের ফেরার। ঈশান সন্ধ্যা রাতে কল করে জানিয়েছে একটা কাজে আটকে গেছিল, এর কারণেই রওনা দিতে দেরি হয়েছে। এও বলেছে বাড়ির সবাই যেন ঘুমিয়ে পড়ে, আসতে বেশ রাত হবে, কষ্ট করে এত রাত জাগার দরকার নেই। বাড়ির কেউ সেটা শুনলে তো তবে বাড়ির বড় ছেলের বউ আসবে আর এতটুকু অপেক্ষা তারা করবে না, এটা হয় নাকি? টেলিভিশনের সাউন্ড একটু কমিয়ে রাইসুল সাহেব স্ত্রীর দিকে তাকালেন। তার স্ত্রী রাহেলা দেওয়ান তখন পাশের সোফায় বসেছিলেন। গিন্নি শুনছো? ঈশানকে একটা ফোন করো, কতদূর আসলো ওরা জিজ্ঞেস করো, আর আমাকে এক কাপ চা দাও। রাহেলা উঠার আগেই বাড়ির ছোট বউ রিনা উঠে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। আপা, ভাইজানকে আমি চা দিচ্ছি, তুমি বড় আব্বাকে কল দাও। ফোন কেটে সবাই স্বামীর পাশে বসলেন রাহেলা। রাইসুল সাহেব চায়ের কাপ টেবিলে নামিয়ে স্ত্রীর দিকে তাকালেন। ঈশান বলল, আরও আধা ঘন্টা লাগবে, আমরা যেন শুয়ে পড়ি সবাই। বৌমা নাকি আসছে না ওর সাথে। রাহেলা দেওয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রাইহান সাহেব বললেন, আসছে না মানে? ও যে বলল বৌমাকে নিয়ে আসবে। রাহেলা দেওয়ান সবার মুখ পরক করলেন একবার, তারপর ধীরে গলায় রুষার না আসার কারণ সবাইকে জানালেন। না না, ঠিকই আছে ঠিকই আছে। তাই তো, আসতো তাহলে বৌমা আসতে পারবে না, কিভাবেই বা আসতো। না না, বাবার কাছে গিয়েই ভালো করেছে। আমাদের সাথে তো ইনশাল্লাহ ধীরে সুস্থ দেখা করা যাবে। কিন্তু ঈশানের তো উচিত ছিল মেয়েটাকে পৌঁছে দিয়ে আসা, একটু বৌমার বাবার খোঁজ নিয়ে আসা। কি যে করে ছেলেটা। রাইসুল সাহেব কথাটা বলতে বলতে উঠে দাঁড়ালেন, আবার সবার দিকে একবার তাকিয়ে বললেন, শুয়ে পড়ো তোমরা, ঈশান ফিরতে ফিরতে আরও রাত হয়ে যাবে। সকালে কথা বলে নিও, এখন তোমাদের জেগে থাকতে দেখলেই বরং রেগে যাবে। রাইসুল সাহেবের কথায় মাথা নাড়ল সকলে, যে যার যার মতো রুমে গেল সবার। রাহেলা দেওয়ান গেলেন না, উনি বসে রইলেন সোফার টিভির দিকে তাকিয়ে। ছেলে আসতে দেরি হবে বলে সে গিয়ে ঘুমিয়ে পড়বেন, এটা তো হয় না। ঈশানের গাড়ি এসে দেওয়ানবাড়ির সামনে থামলো রাত 2:30টায়। রাহেলা দেওয়ানের চোখ একটু আগেই প্রায় লেগে এসেছিল। কলিং বেল বাজাতেই ছুটে এলেন খুলে দেওয়ার জন্য। দরজা খুলেই ছেলেকে জড়িয়ে ধরলেন। মা, তুমি এখনো ঘুমাওনি? রাহেলা বেগম চোখ মুছলেন, ছেলের মুখে হাত বুলিয়ে হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলেন। তুই আসবি বলেছিস আর আমি পড়ে পড়ে ঘুমাবো, অপেক্ষা করব না, এটা কখনো হয়েছে? ঈশান জানতো এমনটাই হবে। আজ কতগুলো দিন পর মাকে দেখছে সে। কতদিন তোমার হাতে রান্না খাই না বলো তো মা। খেতে দাও আগে, বাকি কথা পরে হবে। তুই হাত মুখ ধুয়ে নে, তোর রুম গোছানো আছে, যা রুমে যা, আমি খাবার গরম করছি, ওপরে নিয়ে আসবো খাবার। ঈশান মাথা নেড়ে না করে মাকে। হুম, আমি আসছি নিচে। রাহেলা দেওয়ান রান্নাঘরের দিকে গেলে ঈশান নিজের রুমে চলে আসে। প্রায় 2 বছর বাড়িতে আসা হয় না। রুমে ঢুকেই মুচকি হাসল সে। বরাবরের মতো তার রুম গোছানো, যেমনটা সে রেখে গিয়েছিল। সে না থাকলেও তার মা যে সবসময় তার রুম গুছিয়ে রাখবে তা সে ভালো মতো জানে। তিতির গভীর ঘুমে মগ্ন, তবে কিছু একটা স্বপ্নে দেখে বারবার কেঁপে কেঁপে উঠছে। জানালা খোলা, বাইরের বাতাসে পর্দা উঠছে এলোমেলোভাবে, সাথে খুলে রাখা চুলগুলোর মুখের উপরে এসে পড়ছে বারবার। হঠাৎ ঘুম ভেঙে গেল তার, চোখ পিটপিট করে তাকালো। ঘেমে গেছে, বাজে স্বপ্ন দেখছিল বরাবরের মতো। হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে সময় দেখলো রাত 3টা বাজে। রাতে প্রায় রোজ ঠিক এই সময়টাতেই বাজে স্বপ্ন দেখে বিচ্ছিরি অবস্থা হয় তার। অথচ আজ সেরকম হওয়ার আগে ঘুম ভেঙে গেল। উঠে বিছানায় বসলো সে। কারণটা টের পেল। কারোর খালি গলায় গানের আওয়াজ ভেসে আসছে খুব কাছে থেকে। এই শব্দ কানে যাওয়াতেই অবচেতন মনে ঘুম ভেঙে গিয়েছে। যেই গাক তার প্রতি দারুণ কৃতজ্ঞতা বোধ করল তিতির। রোজ রাতে এমন সময় গাইলে মন্দ হয় না নেহাত। বারান্দার দিকে উঠে আসলো, শব্দ পাশের কোনো ফ্ল্যাট থেকে আসছে। খোলা চুলেই পর্দা ঠেলে বারান্দায় এসে তাকালো আশেপাশে। কোথাও কাউকে দেখা গেল না এখন। গানটাও থেমে গেছে এতক্ষণে। বাতাসের ঝাপটায় চোখ মুখ কুঁচকে আসছে তার। দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো সে। খোদার কাছে অভিযোগ জানানোর মতো কিছু নেই তার। বাবা মাকে কেড়ে নিলেও সে অভাব তসর মামা মামি পরিবার কখনো বুঝতে দেয়নি। তবুও মাঝে মধ্যে দারুণ অভিযোগ করতে ইচ্ছে হয়। কেন? এই যেমন এখন ইচ্ছে হচ্ছে।
গিটার বিছানার ওপর রেখে বারান্দা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল রাহাত। তার রুম অন্ধকার, আশপাশও অন্ধকার, তবে চাঁদের আলোয় পাশে 2 হাত দূরে বারান্দায় দাঁড়ানো মেয়েটাকে দারুণ মায়াবী লাগছে। মিনুর কাছে সেদিনই শুনেছে রাতে তিতিরের রোজ রোজ দুঃস্বপ্ন দেখার কথা। আকাশ পাতাল ভেবেছে এই থেকে মেয়েটাকে শান্তি দেওয়া যায় কিভাবে। একবার তো ইচ্ছে হচ্ছিল সব জড়তা কাটিয়ে মেয়েটাকে ঘরের বউ করে আজই নিয়ে আসতে, বুকের মধ্যে চেপে ঘুম পাড়াবে। এই জীবনে কোনো দুঃস্বপ্ন আর মেয়েটাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু এখনই তো সেটা সম্ভব নয়। গান গাওয়ার প্ল্যান কাজ করবে কিনা জানতো না সে, তবে মনে হলো আর কাজও করলো। রাহাত মুচকি হাসলো। সামনের মেয়েটাকে হাত বাড়িয়ে ছুতে ইচ্ছে হচ্ছে খুব। বিড়বিড় করে বলল, নিয়ে আসবো পরি তোমাকে খুব তাড়াতাড়ি আমার কাছে। সকাল 11টা, ঈশানের সবে ঘুম ভাঙলো। এত রাতে ঘুমানোর কারণে সকালে কেউ ডাকেনি তাকে। উদাম শরীর নিয়ে নেমে আসলো বিছানা থেকে। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো মা এসে বিছানা গোছাচ্ছে। মা, আমি গোছাতাম। রাহেলা দেওয়ান হাসলো। আর কয়টা দিনই তো করব, তারপর আমার বৌমা আসলে সেই তো সব করবে নাকি। ঈশান পেছন থেকে মাকে জড়িয়ে ধরে, আচ্ছা মা, তোমার কাছে ভালোবাসা কি বলো তো? এ আবার কি কথা? ভালোবাসিস অথচ জানিস না ভালোবাসা কি? না, বলো তুমি। তোর কি মনে হয়? কি জানি, কখনো রিয়েলাইজ করিনি। সে কি? ঈশান জানে না সে মাকে কথাটা কেন জিজ্ঞেস করলো। পর মুহূর্তে কথা ঘুরিয়ে বলল, চলো নিচে চলো, সবার সাথে দেখা করব। তোর দিদার সাথে আগে দেখা কর, কাল থেকে বোধহয় শরীরটা খারাপ। রুম থেকে একবারও বের হয়নি। ঈশান ভ্রু কুঁচকে তাকালো। দিদার শরীর খারাপ? আমি যাচ্ছি, দেখা করে আসি। আর মা, ব্যাগে সবার জন্য গিফট আছে, তুমি একটু দিয়ে দিও। ঈশান গায়ে টি শার্ট জড়িয়ে নেমে আসে নিচতলায়। এসে আগে দিদার ঘরে ঢোকে। চন্দ্রা দেওয়ান বিছানায় হেলান দিয়ে বসে কিছু একটা পড়ছিলেন। ঈশান ঘরে ঢুকতেই মাথা তুলে তাকালেন তিনি। হালকা স্বরে বললেন, এসো। ঈশান খানিকটা অবাক হলো। এমনটা কখনো হয়নি এর আগেই যে তার দিদা তাকে দেখে এতটা নিশ্চুপ থাকে। সে ওনার বড্ড আদরের। ঈশানকে দেখলেই চন্দ্রা দেওয়ান বাড়ি মাথায় তোলেন। ছোট মানুষের মতো দৌড়ে এসে জড়িয়ে ধরতে চান যেন। তাছাড়া দাদুভাই ছাড়া তিনি ঈশানকে এর আগে কখনো ডেকেছে বলে ওর তো মনে পড়ে না। ঈশান এগিয়ে গিয়ে দিদার পাশে চেয়ার টেনে বসলো। হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে জিজ্ঞেস করলো, দিদা কেমন আছো তুমি? চন্দ্রা দেওয়ান এবার অনেকটা নির্বিকার, তবে হালকা হাসির রেশ বোধ হয় আনতে চাইলো জোর করে নিজের মুখে। ভালো আছি আমি, তোমার শরীর ভালো? হ্যাঁ, তুমি একবারও নাকি নিচে নামোনি কাল থেকে। শরীর কি খারাপ লাগছে? লাগলেও বা কি? ঈশান বোঝে দিদার কিছুতে অভিমান হয়েছে। ধীর গলায় শুধোই, কিছু হয়েছে দিদা, আমাকে বলো। তোমাকে কি বলবো দাদু ভাই, এ 2 বছরে একটাবার এসেছো তুমি আমার সাথে দেখা করতে? দিদা, তুমি জানো আমি কত ঝামেলায় ছিলাম, কিভাবে আসতাম। চন্দ্রা দেওয়ান এবার হাসলেন। থাক দাদু ভাই, এসব অজুহাত দেখিও না আমাকে তুমি। সবার সাথে দেখা করেছো, যাও দেখা করো। কাল সবাই অনেক রাত অবধি অপেক্ষা করেছে তোমার জন্য। আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। এত জলদি আমার কিছু হবে না। অনেক দায়িত্ব পালন বাদ আছে আমার এখনো। ঈশান কিছু বলতে যাবে, আবার চন্দ্রা দেওয়ান তাকে চলে যাওয়ার তাড়া দিলেন। ঈশান উঠে চলে এলো। দিদার এমন রূপ এর আগে সে কখনো দেখেনি। বড্ড ভালোবাসে সে তার দিদাকে। এমন ব্যবহারের কারণ সে বুঝলো না। বের হতেই রাহিয়ান দেওয়ানের 3 ছেলে মেয়ে কোথা থেকে এসে জাপটে ধরলো একসাথে। ঈশান সব থেকে ছোট ভাইকে কোলে তুলে নিল। আমার চ্যাম কেমন আছে? রায়হান সাহেবের সবচেয়ে ছোট ছেলে রাফি, 8 বছর বয়স। বাড়িরও সব থেকে ছোট সদস্য। ঈশানের দারুণ ভক্ত। ভালো আছি ভাইয়া, অনেক মিস করেছি তোমাকে। আমরা জানো, আমি মিস করেছি আমার ভাইটাকে আর আমাকে। পাশ থেকে রাহিয়ান সাহেবের বড় 2 মেয়ে গাল ফুলিয়ে বলে উঠল, রোশনি আর ঈশা দুজন জমজ, ক্লাস 5-এ পড়ে। ঈশান হেসে আরেক হাতে জড়িয়ে নিল ছোট 2 বোনকে। খুব মিস করেছি তো। ও, আমরা বুঝি ফেলনা? ঈশান নিজের বোনের গলা পেয়ে পেছন ফিরল। নিশি আর নুরি কোমরে হাত দিয়ে অভিমানী মুখ করে তাকিয়ে আছে। ঈশান এবার শব্দ করে হেসে ফেলল, আই বুড়ি, আমরা 2 বুড়িকেও আমি খুব মিস করেছি। রাফিকে কোল থেকে নামে 2 হাতে নুরি আর নিশিকে জড়িয়ে ধরে ঈশান। নয়ন কোথায়? ওকে দেখছি না। সবকটা তো অভিযোগ জানালি, ভুলে গেছি ওটা কোথায়। নয়ন ভাইয়ের আজ এক্সাম আছে, ফিরতে বিকেল হবে তো। একে একে বাড়ির সবাই চলে এলো ড্রয়িং রুমে। চাচিরা এক একজন যেন হারানো ছেলে ফিরে পেয়েছে, কেঁদে কেটে অস্থির। ঈশান তখন থেকে মানাচ্ছে সবাইকে।
বাবা চাচাদের সাথে বলে চাকরি বিজনেস সব নিয়ে আলাপ করছে ঈশান। রাহেলা, তিতির মাকে একবার ফোন করো তো, ওর পরীক্ষা কেমন হলো শোনো। স্বামীর কথায় তাড়াহুড়ো করে সময় দেখলেন রাহেলা দেওয়ান। ইস, দেখো তো কাণ্ড, আমি ফোন হাতে করে সময় দেখছি বারবার, ওর পরীক্ষা কখন শেষ হবে। এই তোমাদের বিজনেসের আলাপে আমি সব ভুলে গেছি। রাহেলা দেওয়ান ব্যস্ত হয়ে তিতিরকে ফোন করে। দুবার রিং হতে ফোন তোলে তিতির। বড় মামানি যে এখন কল করবে সেটা সে খুব ভালো করেই জানতো। হ্যালো বড় মামানি। মারে, পরীক্ষা কেমন হলো তোর? ভালো বড় মামানি। আলহামদুলিল্লাহ। খেয়েছিস দুপুরে? না, খাবো একটু পর। এখনো খাসনি মানে? খাবো বললাম তো। শোনো না বড় মা, আমি পরশু আসছি বাসায়, এক্সাম শেষ কালকেই আমার। আয় মা আয়, কতদিন দেখি না তোকে। বড় মা, গত মাসেই ঘুরে এসেছি আমি বাড়ি থেকে। মায়ের কাছে সন্তানকে না দেখে একদিন কাটে না, মেয়ে আমাকে 1 মাসের হিসেব বোঝাচ্ছে। তিতির হেসে ওঠে, সে খুব ভালো করে জানে তার মামিরা তাকে কি পরিমাণ ভালোবাসে। ঠিক আছে, আমারই ভুল, আমি আসছি পরশু, কিন্তু এসে যেন বিরিয়ানি পাই। রাহেলা হাসে, সব হবে মা, তুই খালি বাড়ি আয় মা। শুনছ, তিতির পরশুদিন আসছে। রাহেলার কথায় সবার মুখের হাসি দেখা দিল। রাফি, রোশনি, রিশা লাফাতে লাগলো খুশিতে। তিতির ফোন রেখে বিছানায় গায়ে এলিয়ে দিল। 3 দিন পর বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, ভাগ্যিস পরীক্ষাকাল শেষ হচ্ছে।